তিয়াশা সৌরভকে বিয়ে করে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। মা, বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে থাকবো? আমার তোমাদের কথা খুব মনে পড়বে। ছোট থেকে এত বড় হলাম, কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও থাকিনি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি তোমাদেরকে ছাড়া কিভাবে থাকবো? মা, আমি শ্বশুর বাড়িতে যাব না মা। এভাবে তিয়াশা ভীষণই কান্নাকাটি করে, আর তাকে এরকম ভাবে কাঁদতে দেখে সেখানে উপস্থিত সকলেই ভীষণই অবাক হয়। আরে, তুই এরকম ভাবে কাঁদছিস কেন? তোর তো দূরে কোথাও বিয়ে হচ্ছে না, আমাদের বাড়ির সামনেই তো তোর শ্বশুর বাড়ি, তবুও তুই এভাবে বোকার মতো কাঁদছিস কেন? তিয়াশা প্লিজ, তুমি এভাবে কেঁদো না। সবাই তো তোমাকে দেখে হাসছে। তুমি জাস্ট একবার পেছন থেকে ঘুরে তাকাও। পেছনে ঘুরলেই তুমি তোমার শ্বশুর বাড়ি দেখতে পাবে। শ্বশুর বাড়ি থেকে তোমার মায়ের বাড়ির দূরত্ব মাত্র 10 হাত। তোমার যখন ইচ্ছে হবে তুমি শ্বশুর বাড়ি থেকে 1 লাফ দিয়ে মায়ের বাড়িতে চলে আসতে পারবে। আর তারপর তুমি এরকম ভেবে করে কাঁদছো? সৌরভের কথা শুনে তিয়াশা কান্না থামিয়ে বলে, আরে আমি জানি আমার মায়ের বাড়ির সামনেই আমার শ্বশুর বাড়ি, আর আমি যাতে সারা জীবন আমার বাবা মায়ের চোখের সামনে থাকতে পারি সেই জন্যই তো তোমাকে পটিয়ে বিয়ে করেছি। আর আমি তো একটু নাটক করে কাঁদছি। আমার বিদায়ের ভিডিও শুট হচ্ছে তো কাঁদতে তো হবেই, বলো। বিদায়ের সময় মেয়েরা না কাঁদলে একটা লজ্জার ব্যাপার হবে না? আমার কাঁদা হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, এবার তো আমি নাচতে নাচতে শ্বশুর বাড়িতে যাব। এই বলে তিয়াশা নাচতে নাচতে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আসলে তিয়াশা এবং সৌরভ দুজনের বাড়ি একেবারে সামনাসামনি ছিল, আর দুজনের বাড়ির মাঝখানে একটা কেবলমাত্র 10 ফিটের রাস্তা ছিল। আর সেই রাস্তার একদম দুই পাশে সোজাসুজি তাদের দুজনের বাড়ি অবস্থিত। এমনকি দুই বাড়ির ব্যালকনিও একেবারে সোজাসুজি ছিল। আর দুই বাড়ির লোকজন চাইলেই ব্যালকনিতে দাঁড়িয়ে খুব সহজেই নিজেদের মধ্যে গল্প করতে পারে। আর তিয়াশা এবং সৌরভ দুজনে একে অপরকে পছন্দ করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সৌরভের বাবা মায়ের এই বিয়েতে প্রথম থেকেই আপত্তি থাকে। না, আমি কিছুতেই আমাদের বাড়ির সামনের ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেব না। কাছাকাছি বৌমার মায়ের বাড়ি হলে পরবর্তীকালে খুব সমস্যা হবে। বৌমা বাড়ির কোনো কাজকর্ম করতেই চাইবে না, সারা দিন রাত সবসময় মায়ের বাড়িতে গিয়ে বসে থাকবে। আমি অন্য কোনো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, যার বাড়ি আমাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে হবে। তুমি ভুলভাল কথা বলছো মা। বরং বাড়ির সামনেই তোমার বৌমার মায়ের বাড়ি হবে, এটা তো খুব ভালো ব্যাপার। যে মেয়েদের বাড়ির কাছে মায়ের বাড়ি থাকে তারা তো মায়ের বাড়িতে যেতে চায়ও না। আর বিয়ের পর তিয়াশার যদি কোনো প্রয়োজন পড়ে ও 2-5 মিনিটের জন্য মায়ের বাড়িতে যাবে, আবার বাড়ি চলে আসবে। ওর তো বাপের বাড়ি থেকে থাকার কোনো প্রশ্নই আসে না। আর তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে সেই মেয়ে যখন ইচ্ছে 1 মাস 2 মাস বাপের বাড়ি থেকে থেকে আসবে, বুঝেছো? না, তিয়াশা আমাদের বাড়ির বউ হয়ে এলে সব সময় আমাদের সংসারে ঝগড়া অশান্তি লেগেই থাকবে। ওর বাবা মা আমাদের সংসারের সব কথাতে নাক গলাতে আসবে। এরকম কিছুই হবে না মা, তুমি খুবই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছো। আমি তিয়াশাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। এভাবে সৌরভের বাড়িতে বেশ কিছুদিন ধরে ঝগড়া ঝামেলা চলতে থাকে। অন্যদিকে তিয়াশার বাড়িতে অন্যরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। কারণ তিয়াশা বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় সবসময় তিয়াশা তার বাবা মায়ের চোখের সামনে থাকতে চায়। আমি সৌরভকে বিয়ে করেই ছাড়বো, তোমরা টেনশন করো না, কারণ আমি তোমাদেরকে ছেড়ে দূরে কোথাও বিয়ে করে যেতে পারবো না। এবার সৌরভের বাবা মা যদি জোর করে ওর দূরে কোথাও বিয়ে দিতে চাই, আমি কিছুতেই সেই বিয়ে হতে দেব না। আমি কান ভাঙচি দিয়ে সৌরভের বিয়ে ভেঙে দেব। সৌরভ কেবলমাত্র আমারই বর হবে। এভাবেই মাসের পর মাস কাটতে থাকে। আর সৌরভ এবং তিয়াশা এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা নিজেদের ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করতে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত দুজনেই বেশিরভাগ সময় ব্যালকনিতেই কাটায়। আর একদিন রাত্রিবেলা সৌরভ বিছানা এবং বালিশ কাঁথা নিয়ে ব্যালকনিতে চলে আসে। আর যা দেখে তার মা বলে, কিরে, তুই বিছানা আর বালিশ নিয়ে ব্যালকনিতে চলে এলি কেন? তুই কি আজকে ব্যালকনিতে ঘুমাবি বলে ঠিক করেছিস? কি পাগলামি শুরু করেছিস তুই? এমন সময় তিয়াশাও নিজের ঘর থেকে বালিশ এবং বিছানা নিয়ে ব্যালকনিতে চলে আসে। এই যে আমার হবু শাশুড়ি মা, আপনি তো আমাকে মেনে নিচ্ছেন না, সেই জন্য আমরা দুজনে এবার ব্যালকনিতে সংসার পাতবো বলে ঠিক করেছি। সৌরভ সারা রাত নিজের ব্যালকনিতে শুয়ে থাকবে, আর আমিও সারা রাত আমাদের ব্যালকনিতে শুয়ে থাকবো। আজকে সারা রাত আমরা দুজনে গল্প করব। সৌরভ ডার্লিং, তুমি খেয়েছো? না, আমি খাইনি। আমি এখনই ব্যালকনিতে খাবার নিয়ে আসছি, তুমিও খাবার নিয়ে চলে এসো, তারপর দুজনে মিলে একসঙ্গে ব্যালকনিতে বসে বসে খাবার খেয়ে নেব। তিয়াশা এবং সৌরভের এরকম কীর্তিকলাপ দেখে পিয়ালি দেবীর খুবই রাগ হয়। আর সময়ের সঙ্গে সঙ্গে তিয়াশা এবং সৌরভের এরকম কীর্তিকলাপের জন্য সারা পাড়ার মধ্যে তাদের সম্পর্ক একেবারে রটে যায়।
আর সবাই মিলে তাদের দুজনকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আর এরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত সৌরভের বাবা মা তিয়াশার সঙ্গে সৌরভের বিয়ে দিতে রাজি হয়। আমি তোদের সম্পর্ক মেনে নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর তিয়াশা আমার অনুমতি ছাড়া কিছুতেই বাপের বাড়িতে যেতে পারবে না। বাড়ির সামনেই মায়ের বাড়ি বলে এমন নয় যে ও যখন ইচ্ছা তখন মায়ের বাড়িতে চলে যাবে। তুই যদি আমার শর্তে রাজি হোস তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তিয়াশার সঙ্গে তোর বিয়ে দেব। ঠিক আছে মা, আমার কোনো অসুবিধা নেই। তিয়াশাকে আমি বলে দেবো, আর তিয়াশারও এতে কোনো আপত্তি থাকবে না। তোমরা তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো। এভাবেই শেষ পর্যন্ত দুই পরিবারের সহমতে তিয়াশা এবং সৌরভের বিয়ে ঠিক করে দেওয়া হয়। কিন্তু সৌরভ তার মায়ের দেওয়া শর্তের কথা তিয়াশাকে এখনো পর্যন্ত জানায় না। আর এভাবেই দেখতে দেখতে সৌরভ এবং তিয়াশার খুব ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর তিয়াশা নাচতে নাচতে শ্বশুর বাড়িতে যায়। আর সেদিন রাত্রিবেলা তিয়াশা যখন ঘুমাতে যাবে তখন, এ বাবা সৌরভ, আমি আমার বাড়ি থেকে আমার ফেভারিট নাইট ড্রেসটা নিয়ে আসতে ভুলে গেছি। ওই নাইট ড্রেসটা না পরলে আমার কিন্তু ঘুম আসে না। এবার কি হবে? আরে তুমি অন্য কিছু একটা পরে নাও, তোমার কাছে তো আরো নাইট ড্রেস আছে। নাইট ড্রেস না থাকলে তুমি নাইটি কিংবা ম্যাক্সি পরে নিতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি খুলে দেবে। না, তোমার মাথা খারাপ নাকি? আমি ওই নাইট ড্রেস না পরলে কিছুতেই ঘুমাতে পারবো না। ওটা খুবই কমফোর্টেবল। ওই নাইট ড্রেস পরা মাত্রই আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। তুমি দাঁড়াও, আমি এখনই মায়ের বাড়িতে গিয়ে ওই নাইট ড্রেসটা নিয়ে আসছি। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, আর তুমি মাত্র 2-3 ঘন্টা আগে আমাদের বাড়িতে এসেছো। এখনই তুমি যদি মায়ের বাড়িতে চলে যাও তাহলে কিন্তু পাড়ার লোকজন খুব খারাপ খারাপ কথা বলবে। তুমি আজকের দিনটা ম্যানেজ করো, আমি কালকে তোমার বাপের বাড়ি থেকে তোমার নাইট ড্রেসটা নিয়ে এসে দেবো। আরে আমার তো 2 মিনিটও লাগবে না। আমি যাবো আর আমার নাইট ড্রেসটা নিয়ে চলে আসবো। আমি কি মায়ের বাড়িতে থাকতে যাচ্ছি? তাছাড়া এখন তো অনেক রাত হয়ে গেছে। এত রাতে কে জেগে বসে আমাকে পাহারা দেবে বলো তো? তুমিও আমার সঙ্গে চলো। আমি মাকে ফোন করে বলে দিচ্ছি আমার নাইট ড্রেসটা বাইরে বের করে রাখতে। ঠিক এমন সময় সেখানে তিয়াশার শাশুড়ি মা এসে বলে, সৌরভ, তুই কি বৌমাকে আমার শর্তের কথা কিছু জানাসনি? বিয়ে হতেই তোরা আমার শর্তের কথা ভুলে গেছিস? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি তিয়াশা খুবই অবাক হয়। আপনি কি শর্তের কথা বলছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। সৌরভ, কি হলো? তুমি কিছু বলছো না কেন? আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র একটাই কারণে। আমি বলেছিলাম বিয়ের পর তুমি আমার অনুমতি ছাড়া তোমার মায়ের বাড়িতে যেতে পারবে না। সৌরভ আমার শর্ত মেনে নিয়েছিল, সেই জন্যই আমি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছি। তুমি যখন তখন কিছুতেই মায়ের বাড়িতে যেতে পারবে না। তুমি বছরে কেবলমাত্র একবার তোমার মায়ের বাড়িতে যাবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তিয়াশা একেবারে আকাশ থেকে পড়ে। সৌরভ, তুমি আমাকে এরকম শর্তের কথা আগে জানাওনি কেন? আমি এরকম খুব কাছাকাছি বাড়িতে বিয়ে করেছি যাতে আমি যখন তখন আমার বাবা মায়ের কাছে যেতে পারি। আর আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান। আমার বাবা মা আমাকে ছাড়া থাকতে পারে না। আর তোমার মা বলছে আমি বছরে একটা বার মায়ের বাড়িতে যেতে পারবো। তুমি আমাকে আগে এসব কথা বলনি কেন? এভাবেই তিয়াশা ভীষণ চিৎকার চেঁচিমেচি শুরু করে। আর তিয়াশার সঙ্গে তার শাশুড়ি মায়ের ভীষণ পরিমাণে ঝগড়াঝাটি হতে থাকে। আর ঠিক তখনই তাদের চিৎকার চেঁচিমেচির আওয়াজ খুব সহজেই তিয়াশার মায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে তিয়াশার বাবা মা তখনই নিজেদের বাড়ির ব্যালকনিতে চলে যায়। আর তিয়াশাকে ফোন করে বাড়িতে ঝগড়া ঝামেলার কারণ জিজ্ঞাসা করলে তিয়াশা তার বাবা মাকে সব কথা বলে। আরে তুই মাথা গরম করিস না, পাড়ার লোকজন কিন্তু খুব খারাপ বলবে। তুই কিছুদিন তোর শাশুড়ি মায়ের কথা মেনে চল, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোর সৌরভের সঙ্গে বিয়ে হয়েছে এতে আমরা খুব খুশি। আর তোর শাশুড়ি মা তোকে আমাদের বাড়িতে আসতে বারণ করেছে। উনি তো বলেননি যে আমরা তোর শ্বশুর বাড়িতে যেতে পারবো না। তাই আমি এখনই তোর নাইট ড্রেস তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসছি। এই শুনে তিয়াশা ফোন রেখে দেয়। আর সে ফোন রাখার 2-1 মিনিটের মধ্যেই বিমলা দেবী মেয়ের শ্বশুর বাড়িতে সেই নাইট ড্রেস দিতে চলে আসে। কিন্তু পিয়ালি দেবী চাইলেও কিছু বলতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। আর তিয়াশার যখন কিছু প্রয়োজন পড়ে তখনই তিয়াশা ফোন করে তার মাকে সেই জিনিসটা দিয়ে যেতে বলে। কিন্তু পিয়ালি দেবী যেটা একেবারেই সহ্য করতে পারে না। এই যে দিদি, মেয়ের শ্বশুর বাড়িতে আসাটা একটু কম করুন। আপনি যদি দিনরাত যখন তখন এরকম মেয়ের বাড়িতে চলে আসেন তাহলে আপনার মেয়ে সংসারে মন দেবে কিভাবে? আপনাকে এই বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়েছে মানে এই নয় যে আপনি যখন তখন এই বাড়িতে চলে আসবেন। আপনারা এতই যখন আপনাদের মেয়েকে ভালোবাসেন তাহলে মেয়ের বিয়েটা দিলেন কেন বলুন তো?
মেয়েটাকে তো কুমারী অবস্থাতে বাড়িতে বসিয়ে রাখতে পারতেন। এরকম কথা শুনে বিমলা দেবীর খুবই রাগ হয় আর সে খুবই অপমানিত বোধ করে। তাই সেদিনের পর থেকে বিমলা দেবী তার মেয়ের শ্বশুর বাড়িতে যাবে না বলে ঠিক করে। তাই এখন ব্যালকনিতে দাঁড়িয়ে তিয়াশা এবং তার মা ঘন্টার পর ঘন্টা একে অপরের সঙ্গে গল্প করে। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন রাত্রিবেলা তিয়াশার মায়ের বাড়িতে তার জেঠু এবং কাকার মেয়েরা থাকতে আসে। আর সেই জন্য তিয়াশার মা সেই দিন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, লাচ্চা পরোটা, পায়েস ইত্যাদি রান্না করে। তাই সেই দিন তিয়াশার মায়ের বাড়িতে যাওয়ার ভীষণ ইচ্ছা হয়, কিন্তু তিয়াশার শাশুড়ি মা কিছুতেই তিয়াশাকে মায়ের বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না। আর তখনই তিয়াশা ব্যালকনিতে এসে তার মাকে ডাকতে শুরু করে। মা, আমার শাশুড়ি মা কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না। ভেবেছিলাম আজকে সারা রাত আমি বোনেদের সঙ্গে আড্ডা মারবো আর তোমার হাতে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খাবো। আইডিয়া! মা, আমি একটা বড় শাড়ি ব্যালকনিতে ফেলছি। তুমি আর বোনেরা সবাই মিলে সেই শাড়িটা শক্ত করে ধরে রাখবে, আর আমি সেই শাড়িটা ধরে ধরে তোমাদের ব্যালকনিতে চলে যাব। আমার শাশুড়ি মা কিছু জানতে পারবে না। আমি সকালবেলা আবার একইভাবে বাড়ি ঢুকে পড়বো। তিয়াশার কথা শুনি তার মা এবং জেঠুর মেয়েরা রাজি হয়ে যায়। তাই তিয়াশা তখনই একটা বড় শাড়ি তার মায়ের ব্যালকনির দিকে ছুড়ে দেয়। কিন্তু তিয়াশা যখন সেই শাড়ি ধরে মায়ের বাড়ির ব্যালকনির দিকে যেতে যাবে, তখনই সেই শাড়ি ছিঁড়ে যায় আর তিয়াশা একেবারে একতলা ব্যালকনি থেকে সোজা নিচে গিয়ে পড়ে। আর তিয়াশার হাতে পায়ে প্রচন্ড পরিমাণে চোট লাগে। তাই সে ব্যথা যন্ত্রণায় চিৎকার চেঁচিমেচি করতে থাকলে সবাই মিলে তিয়াশাকে নার্সিংহোমে নিয়ে যায়। আর ডাক্তার জানায় তিয়াশার একটা পা ভেঙে গেছে, আর যার ফলে তিয়াশা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে, যা দেখে তিয়াশার শাশুড়ি মায়েরও খুবই খারাপ লাগে। বৌমা, আজকে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু তুমি মায়ের বাড়িতে যাওয়ার জন্য এরকম পাগলামি করবে আমি তো ভাবতেই পারিনি। আমারই দোষ। আমি যদি তোমাকে মায়ের বাড়িতে যেতে দিতাম তাহলে হয়তো আজকে তোমার এত বড় ক্ষতি হতো না। আমি আর কখনো তোমার সঙ্গে এরকম করব না। তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই মায়ের বাড়িতে যেতে পারো, কিন্তু তুমি সবসময় নিজের সংসারের দিকটা মাথায় রাখবে, এটাই আমার অনুরোধ। শাশুড়ি মায়ের কথা শুনে তিয়াশার খুবই ভালো লাগে। আর এভাবেই বেশ কিছুদিন হসপিটালে থাকার পর তিয়াশা বাড়িতে ফিরে যায়। কিন্তু সে হাঁটাচলা করতে না পারায় দীর্ঘ 3 মাস সে বেড রেস্টে থাকে। আর সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠলেও বারে বারে মায়ের বাড়িতে যাওয়ার জন্য পাগলামি করে না। যখন তার প্রয়োজন পড়ে তখনই সে তার মায়ের বাড়িতে যায়। আর এভাবেই তিয়াশা হাসি খুশি সংসার করতে থাকে। সুচরিতা দেবী তার ছেলে বিপ্লব এবং তার বৌমা রেখার সঙ্গে বাস করত। রেখাকে সুচরিতা দেবী একটুও পছন্দ করত না। সে সবসময় তার বৌমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত, কারণ রেখা খুবই গরিব পরিবারের মেয়ে ছিল। সুচরিতা দেবীর বিরুদ্ধে গিয়ে তার ছেলে রেখাকে বিয়ে করে বাড়িতে এনেছিল। তার বরাবরই ইচ্ছে ছিল এক বড়লোক ঘরের মেয়েকে নিজের বাড়ির বৌমা করে নিয়ে আসার। তাই সে তার ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরও সবসময় বড়লোক মেয়ের সন্ধান করতে থাকে। একদিন, এই গরিব ভিখারি, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমার মনের ইচ্ছে কখনোই পূরণ হবে না। তোর জন্য আমার ছেলেটা দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছে না। তোকে এই বাড়ি থেকে তাড়ালে তবেই আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারবো। রেখা খুবই সাদাসিধে একটি মেয়ে ছিল। সে তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। মা, দয়া করে আপনি এরকম বলবেন না। আপনি এখান থেকে আমাকে তাড়াবেন না। আমি কোথায় যাব বলুন? ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে দিন। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এই বাড়িতে থাকার একটু জায়গা দিন আমাকে। আমি সারা জীবন এই বাড়ির এক কোণে কাটিয়ে দেব। হ্যাঁ, আমি তো এটাই শুনতে চেয়েছিলাম তোর কাছ থেকে। এতদিন পর্যন্ত আমি এই কথাগুলো শোনার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা শোন, আমি একটু শপিং মলে যাব। একটু আগে আমার ছেলে যে তোকে 3000 টাকা দিল, ওই টাকাটা দে। কিন্তু মা, ওই টাকাটা তো বিপ্লব আমাকে ডাক্তার দেখানোর জন্য দিয়েছে। আপনি তো জানেন আমার শরীর ভীষণ অসুস্থ। আমি তো চাই তুই আরো বেশি অসুস্থ হয়ে মরে যা, তবেই তো আমি শান্তিতে জীবন কাটাতে পারবো। দে চুপ করে টাকাগুলো। এই বলে সুচরিতা দেবী জোর করে রেখার কাছ থেকে 3000 টাকা চেয়ে নিয়ে একটা বড় শপিং মলে চলে যায়। সুচরিতা দেবীর বয়স হয়ে গেলেও সে এখনো পর্যন্ত নিজের রূপচর্চা করা নিয়ে ব্যস্ত থাকত। সে ইয়ং মেয়েদের মতো পার্লারে যাওয়া, ছোট ছোট জামা পরা, স্টাইল করা খুবই পছন্দ করত।
এই যে এই ক্রিমটার দাম কত বলুন তো? এই ক্রিমটা মাখলে আমি ফর্সা আর সুন্দর হয়ে যাব তো? এটাতে লেখা আছে তো এটা ফেয়ারনেস ক্রিম। হ্যাঁ ম্যাডাম, এই ক্রিমটা আপনি ব্যবহার করলে আপনি দেখতে খুব সুন্দর আর ফর্সা হয়ে যাবেন। এই ক্রিমটার দাম মাত্র ৬,০০০ টাকা। কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই, আমার কাছে মাত্র ৩,০০০ টাকা আছে। আপনি এটা রাখুন, আমি পরের দিন এসে ক্রিমটা নিয়ে যাব। তখনই সেখানে রূপালী নামে একটি মেয়ে আসে। মেয়েটি তার ব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করে সুচরিতা দেবীর দিকে এগিয়ে দেয়। এই নিন আন্টি, ৩,০০০ টাকা, আপনি এই ক্রিমটা কিনে নিন। এ কি, তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? আমি তো তোমাকে চিনি না। তুমি একজন অচেনা মেয়ে হয়ে এরকম ভাবে হঠাৎ করে আমাকে টাকা দিতে এলে কেন? চেনেন না তাতে কি হয়েছে আন্টি, এখন চিনে ফেলুন। আসলে আপনাকে একদম আমার মায়ের মতো দেখতে। আমার মা এই পৃথিবীতে নেই, আপনাকে দেখেই আমার মায়ের কথা মনে পড়লো। আসলে কি বলুন তো আন্টি, আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। বাবা আমাকে টাকা পয়সা সম্পত্তি সবই দিয়েছে, কিন্তু ভালোবাসা দিতে পারেনি। আর আপনার এই ক্রিমটা কেনার খুবই ইচ্ছা আমি জানি, তাই আপনি টাকাটা নিলে আমি খুব খুশি হব। সুচরিতা দেবী এই কথা শুনে রূপালীর কাছ থেকে ৩,০০০ টাকা নিয়ে নেয়। এই তো এতদিন পর একটা ভালো বড়লোক মেয়ের সন্ধান পেলাম। আমি এর সঙ্গেই আমার ছেলের বিয়ে দেব। হ্যাঁ, কিন্তু মা, এবার যে তোমার ফোন নাম্বারটা আমাকে দিতে হবে। তোমার কাছ থেকে যে ৩,০০০ টাকাটা নিলাম সেটা তো তোমাকে ফেরত দিতে হবে। না না, আপনি টাকা ফেরত দেওয়ার কথা বললে আমি কিন্তু আপনাকে আমার ফোন নাম্বার দেব না। হ্যাঁ, এবার যদি আপনি আমার সঙ্গে দেখা করতে চান কিংবা আমাকে আপনাদের বাড়িতে ডাকতে চান, সেক্ষেত্রে আমি নম্বরটা দিতে পারি। সুচরিতা দেবী রূপালীর কথা শুনে খুবই খুশি হয়। সত্যি তুমি খুবই ভালো মেয়ে, তোমার মন খুবই ভালো। তোমার মতো ভালো মেয়ে আমি আগে কখনোই দেখিনি। এরকম ভাবে সুচরিতা দেবী রূপালীর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা যে যার মতো বাড়ি চলে যায়। কয়েকদিন পর, এই রেখা, বাড়ির সব কাজকর্ম ঠিকঠাক ভাবে গুছিয়ে করতো। ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে রাখ। আর হ্যাঁ, আজকে ভালো ভালো খাবার রান্না কর, আমাদের বাড়িতে একজন আসবে। আমাদের বাড়িতে আজকে কে আসবে মা? আজকে তো কেউ ফোন করেনি। কে আসবে সেটা আমি তোকে বলতে যাব কেন? আছে একজন স্পেশাল কেউ, তোকে যা বলা হয়েছে সেটা কর। আর হ্যাঁ বাবা বিপ্লব, আজকে তুই বাড়িতেই থাক বাবা, একজনের সঙ্গে তোর পরিচয় করিয়ে দেব। মা, আমি জানি তুমি বাড়িতে কাকে আনবে বলছো, রূপালীকে, তাই তো? মা, আমি তোমাকে আর কতবার বলবো আমার বউ থাকতে আমি কখনোই দ্বিতীয় বিয়ে করতে পারবো না। আর তাছাড়া তুমি রূপালীকে বাড়িতে ডেকো না। শুধু রূপালী কেন, আমি কাউকেই বিয়ে করব না। ঠিক আছে, তুই রূপালীকে বিয়ে করবি না, তাই তো? তুই জানিস রূপালী কত বড়লোক ঘরের মেয়ে। আজ পর্যন্ত তুই আমাকে সুখে রাখতে পারিসনি, তোর ইনকাম খুবই কম। ওই রূপালীকে যদি আমি বাড়িতে আনতে পারি তাহলে আমার জীবন পাল্টে যাবে, আমি টাকার গদিতে ঘুমাতে পারবো। ছি মা, এই কথাগুলো বলতে তোমার লজ্জা করে না? তোমার এতটাই টাকার লোভ যে তুমি শেষ পর্যন্ত এতটা নিচে নেমে যাবে? তুই আমার কথা শুনবি না, তাই তো? ঠিক আছে, আমি আজকেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। তুই আমার কথা না শুনলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তুই এটাই চাস, তাই তো? ঠিক আছে, দাঁড়া, আমি এখনই তোর মনের ইচ্ছা পূরণ করছি। মা, তুমি কোথায় যাচ্ছ? মা দাঁড়াও, এরকম পাগলামি করো না প্লিজ। মা, আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। বিপ্লব, তুমি দয়া করে রূপালীর সঙ্গে বিয়েটা করো, না হলে মা যদি কিছু করে বসে তাহলে কিন্তু আমরা নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোমাকে মায়ের জন্য এই বিয়েটা করতেই হবে, তোমাকে আমার দিব্যি। বিপ্লব শেষ পর্যন্ত তার মায়ের কথা মেনে নিতে বাধ্য হয়। রূপালী ও বিপ্লবকে বিয়ে করার জন্য খুব সহজেই রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যে বিপ্লব ও রূপালীর বিয়ে হয়, কিন্তু বিয়ের পর রূপালী তার আসল রূপ দেখাতে শুরু করে। বৌমা, তুমি তোমার গাড়ির চাবিটা একটু দাও তো, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শপিং করতে বেরোবো। আর হ্যাঁ, আমি আজকে পার্লারে যাব, আমাকে 10,000 টাকা দাও। আপনি আমার কাছে গাড়ির চাবি চাইছেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে চাবিটা দিয়ে দেব? আর আপনি আবার আমার কাছে টাকাও চাইছেন? বিয়ের আগে আপনাকে অনেক টাকা দিয়েছি, কিন্তু এখন থেকে আমি আর একটা টাকাও আপনাকে দিতে পারবো না। টাকার লোভী বুড়ি কোথাকার, টাকা ছাড়া আপনি কিছুই চেনেন না, তাই না? বৌমা, এসব তুমি কি বলছো? তুমি তো বলেছিলে যে আমি তোমার মায়ের মতো, আর আমার মনের ইচ্ছা তুমি সব পূরণ করবে। তাহলে কেন তুমি এখন আমার ইচ্ছেগুলো পূরণ করছো না? মায়ের মতো? আপনাকে দেখে মনে হয় আপনি কারোর মা হতে পারেন? অসভ্যদের মতো এরকম ছোট ছোট জামা পরে ঘুরে বেড়ান। আজ থেকে ছোট ছোট জামা কাপড় পরা বন্ধ করুন। আপনাকে তো নিজের শাশুড়ি মা বলতেও আমার লজ্জা করে। বুড়ি হয়ে গেছেন, এখনো স্টাইল করা ছাড়লো না। হ্যাঁ, এই ছোট ছোট জামা কাপড় পরে আপনি জানেন আপনাকে কেমন লাগে? একেবারে মোটা ঢেপসি মনে হয়।
রূপালীর কথা শুনে সুচরিতা দেবীর খুবই খারাপ লাগে, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে তার বৌমার উপর রাগ করে ছোট ছোট জামা কাপড় পরা বন্ধ করে শাড়ি পরা শুরু করে। এরকম ভাবে আরো কয়েকদিন কাটে। একদিন সকালবেলা রূপালী ঘুম থেকে উঠে চেঁচামেচি করতে শুরু করে। কিরে রেখা, এখনো বাড়ির কাজকর্মগুলো হলো না কেন? তাড়াতাড়ি বাড়ির কাজ কর। আজকে আমাদের বাড়িতে কিটি পার্টি হবে। আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করেছি। আর হ্যাঁ, এই যে খাবারের লিস্ট, এই খাবারগুলো রান্না করে রাখবি। কিন্তু রূপালী, এতগুলো কাজ আমি একা একা কি করে করব? তুমি তো আমাকে কালকে রাতে বলতে পারতে, তাহলে আমি কাজগুলো এগিয়ে রাখতে পারতাম। একা একা কেন? তোর এই বুড়ি শাশুড়ি কোথায়? যা বুড়িকে ডেকে নিয়ে আয়, আর দুজনে মিলে একসঙ্গে কাজগুলো কর। সময়ের আগে সমস্ত কাজ হয়ে যাওয়া চাই, না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। এ কি বলছো তুমি রূপালী? আমি আজ পর্যন্ত মাকে কখনোই বাড়ির কোনো কাজ করতে বলিনি, আর আজকে আমি মাকে কাজ করতে বলবো? না না, এটা কখনোই হতে পারে না। আমি নিজেই সব কাজ করে দিচ্ছি। তুমি মায়ের বয়সটা একবার দেখেছো? মা এই বৃদ্ধ বয়সে কিভাবে কাজ করবে? কেন? বুড়ির তো যুবতী মেয়ে সাজার খুব শখ। পার্লারে যাওয়ার সময়, ছোট ছোট জামা পরার সময়, স্টাইল করার সময় বুড়ির মনে থাকে না যে ওনার বয়স হয়েছে, আর কাজ করার বেলায় ওনার বয়স হয়ে যাচ্ছে। ওই তো বুড়ি এসে গেছে। এই বুড়ি, তাড়াতাড়ি তোর বৌমার সঙ্গে কাজ কর। সুচরিতা দেবী নিরুপায় হয়ে রেখার সঙ্গে ঘরের কাজ করতে থাকে। বিকেলবেলা রূপালীর বন্ধুরা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রেখা এবং তার শাশুড়ি মা রূপালী ও তার বন্ধুদেরকে খাবার খেতে দেয়। বাহ, এই মটন কষাটা তো খেতে খুবই দারুণ হয়েছে। এই যে, আমাকে আর একটু মটন কষা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি, এই নাও। সুচরিতা দেবী তাড়াহুড়ো করে রিঙ্কিকে মটন কষা দিতে গিয়ে তার হাত থেকে তরকারিটা রিঙ্কির জামার উপর পড়ে যায়। রিঙ্কি খুবই রেগে যায় এবং সে সুচরিতা দেবীকে একটা চড় মারে। এ কি, তুমি আমার শাশুড়ি মায়ের গালে চড় মারলে কেন? তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের গায়ে হাত তুললে? আর রূপালী, তুমি সবটাই বসে বসে দেখছো? রূপালী, তুই যে বলেছিলি এই বুড়িটা আর এই বউটা তোদের বাড়ির চাকর? হ্যাঁ, এরা এই বাড়ির চাকর ছাড়া আর কিছুই নয়। এরা আমার টাকায় খেয়ে পড়ে মানুষ হচ্ছে। এই যে বুড়ি, তুই এত বড় সর্বনাশ করলি। আমার বন্ধুর জামাটা তুই খারাপ করে দিলি। আজকে তোর শাস্তি হচ্ছে, তুই সারাদিন না খেয়ে থাকবি, আর তুই বাড়ির একা একা সব কাজ করবি। কোনো কাজ রেখা করবে না। যা এবার এখান থেকে। এভাবেই রূপালী সুচরিতা দেবীকে দিয়ে বাড়ির কাজ করাতে থাকে। রাত্রিবেলা রেখা লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে সুচরিতা দেবীর কাছে যায়। মা, আমি জানি আপনার খুব খিদে পেয়েছে, আপনি খাবারগুলো খেয়ে নিন। আজকে সারাদিন আপনার অনেক খাটাখাটনি হয়েছে। আমি জানি আপনার কাজ করারও কোনো অভ্যাস নেই। কিন্তু বৌমা, এই খাবারগুলো তো তোমার, তুমি নিজে না খেয়ে আমাকে খাবার খেতে দিচ্ছ। হ্যাঁ মা, কারণ খাবারগুলো আমার চেয়েও আপনার বেশি প্রয়োজন। আপনার শরীরও ভালো নেই, এই খাবারগুলো খেয়ে আপনি ওষুধ খেয়ে নিন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বৌমা, আমি অনেক বড় পাপ করেছি, আর সেই পাপের শাস্তি আজকে আমি পাচ্ছি। আমি ওই ডাইনিকে না জেনে বুঝে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। ওকে আমি যেমন এই বাড়িতে এনেছি, এবার আমি ওকে এই বাড়ি থেকে বের করব। আহারে, খুব শখ তাই না? তোরা আমাকে বাড়ি থেকে বের করবি? আমি তো এখনই ঘাড় ধাক্কা দিয়ে তোদেরকে এই বাড়ি থেকে বের করে দেব। এই বাড়িতে শুধুমাত্র আমি আর বিপ্লব থাকবো। যা, বেরিয়ে যা এখান থেকে। ঠিক তখনই বিপ্লব কয়েকজন পুলিশকে নিয়ে সেখানে আসে। আমার মা আর বউ এখান থেকে কোথাও যাবে না। তোর এবার জেলে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে, এই সেই সাংঘাতিক মহিলা, একে ধরে নিয়ে যান। বিপ্লব, তুমি সময় মতো ইনফর্ম করে আমাদের খুবই ভালো করেছো। এর নাম রূপালী নয়, এর আসল নাম হলো সঙ্গীতা। আসলে একজন চোর। এর আগেও অনেকজনকে ফাঁসিয়ে বিয়ে করেছে, আর তাদের সম্পত্তি নিজের নামে করে তাদেরকে ঠকিয়েছে। এ তোমাদের সঙ্গে ওইটাই করবে বলে ভেবেছিল। হ্যাঁ অফিসার, আমি আজকেই খবরের কাগজে এই মহিলাটার ফটো দেখছিলাম। খবরের কাগজ পড়ে আমি জানতে পারি যে এই মহিলাটা আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে। আপনি একে নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান একে, আর একে এমন শাস্তি দেবে যাতে সারা জীবন মনে রাখে। এভাবেই পুলিশ রূপালী তথা সঙ্গীতাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। সঙ্গীতার সঙ্গে সঙ্গে তার বাকি বন্ধুদেরকেও গ্রেপ্তার করা হয়, কারণ তারা সবাই সঙ্গীতার সঙ্গে মিলেছিল। সুচরিতা দেবী তার ছেলে ও বৌমার কাছে ক্ষমা চায়। তারা আবার আগের মতো হাসি খুশি জীবনযাপন করতে শুরু করে।